সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। যে গত 16 বছর ধরে কিভাবে বিচার বিভাগকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কেবল একটি প্রতিষ্ঠান নয়, আপনি যদি শাসন ব্যবস্থার যে কোনো দিকে তাকান, এবং আমি যখন প্রতিষ্ঠান ধ্বংস করার কথা বলি তখন আমি এটা কেবলমাত্র কাঠামোগত দিক বোঝাচ্ছি না। এর যে রুল অফ দ্য গেম, যেভাবে যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত, সেই প্রতিষ্ঠান পরিচালনার প্রকৃতপক্ষে যে কোনো ধরনের নিয়ম নীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গা যেখানে আছে সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। সংস্কারের প্রশ্নের একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে 16 বছরের এই স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যে বিক্ষোভ, সেটা কি রূপ নিয়েছিল, যে কারণে এই সংস্কারের কাঠামোগত দিকগুলো ছাড়াও আমরা বারবার যেটা বলছি যে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন করা দরকার। কিন্তু কাঠামোগত পরিবর্তনগুলো ছাড়া, বিচার বিভাগকে পুনর্গঠিত করা ছাড়া, প্রশাসনকে পুনর্গঠিত করা ছাড়া, সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরির যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয়, তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন, যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনও সম্পাদিত হয়, তাহলে শেষ পর্যন্ত এক বৃত্তচক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। যে নাগরিকরা পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি, নির্বাচনের নামে যেই প্রহসন হয়েছে, এমনকি প্রহসন শব্দটাও আসলে একটা আন্ডারস্টেটমেন্ট। এটা নাগরিকদের দাবি, এটা রাজনৈতিক দলগুলির দাবি। আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন, এবং তারা প্রকাশ্যে যেভাবেই বলুন, প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। যে প্রধানমন্ত্রীর যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজনও হচ্ছে না। প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা, এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোনো রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গায় আসলে আমরা তৈরি করতে পারি। যেমন ধরুন, রাষ্ট্রপতি কার্যত একসময় একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া তার আর কোনো কাজ নেই। এটা শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল, আসলে তিনি সেটাও পারেন না, আসলে তিনি সেটাও পারেন না। বাংলাদেশের সংবিধান সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে দুটো কাজ করতে দিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা, যেটা আসলে জনগণ ঠিক করেন যদি একটি অবাধ নির্বাচন হয়। দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আরেকটি কাজ করতে পারে। মাজার জিয়ারত করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি, সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে তাকে। একদিকে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা, পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পথ পদ্ধতি খোলা রাখা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। আমরা ক্ষমতার যেই ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা, যেগুলো মোকাবেলা করা ছাড়া, সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। যে অভাবনীয় রক্তপাতের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। এটিও ঐকমত্যের যে
প্রয়োজন, যে তাগিদ, সেটা বাস্তবায়নের জন্য সেই জায়গায় পৌঁছতে হলে, একটি জাতীয় সনদ তৈরি করতে হলে নাগরিক সমাজের প্রত্যক্ষ ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমরা আশা করি সেটা রাখবে, সকলেই রাখবে। ভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন, জনগণকে, নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন। 5ই আগস্টের যে ক্ষমতাসীনদের পলায়নের মধ্য দিয়ে আসলে প্রক্রিয়াটার মাত্র শুরু হয়েছে। সেই প্রক্রিয়াটার সবচেয়ে বড় অংশীজন নাগরিকরা, নাগরিকদের প্রতিষ্ঠান হিসেবে সুজন এবং অন্যান্যরা, তারা নিঃসন্দেহে অগ্রসর হবেন, যুক্ত থাকবেন, সেটাই আশা করি।